বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। আমরা ঠিক যেমনটা কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য এবার থেকে আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের গল্প, আর আজ আমরা নিয়ে চলে এসেছি আরও একটি ভিন্ন স্বাদের গল্প, সায়ন্তী চৌধুরীর কলমে কাঁচা খাউড়ির মন্দির। গল্পে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে এরকমই নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে সায়ন্তী চৌধুরীর কলমে কাঁচা খাউড়ির মন্দির, প্রথম পর্ব। ছোট গিন্নিমা, তোমার স্বামী কেমন পিশাচ গো? বিধবা মায়ের একমাত্র খোকাটাকে ভেয়ে ফেললো। আমার স্বামীকে কে শান্তি হয়নি গো তোমাদের? আমার খোকাটাকেও খেলে। পাপ পাপ, নিবংশ হবি তোরা, তোদের গোটা গোষ্ঠী। তোর স্বামীকে খাবো, তোর কোলে খোকাটাকেও খাবো, তোর পেটেরটাকেও খাবো। তোদের পুরো গোষ্ঠীকে খেয়ে তবে আমার প্রাণের জ্বালা জুড়বে। না, এই কি হলো? তিয়াশা, এই তিয়াশা, কি গো, জল খাবে? হ্যাঁ, একটু একটু জল দাও। নাও, চোখে মুখে একটু জল দেবে? না, ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে বলো তো? সেই স্বপ্নটা আবার বারবার একই স্বপ্ন দেখছি অভি। জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়ে একটা বুড়ি অভিশাপ দিচ্ছে, খ্যানখ্যানে গলা, টকটকে লাল চোখ। উফ, আবার সেই জমিদার বাড়ি, সেই বুড়ি। বিশ্বাস করো অভি, একবার দুবার নয়, বারবার একই স্বপ্ন, এই গ্রামে আসার পর থেকেই। গ্রামে আসার পর থেকে নয়, যেদিন থেকে তোমায় ভাঙাচোরা জমিদার বাড়িটা ঘুরিয়ে এনেছি সেদিন থেকে মনে মনে সারা দিন একই কথা ভাবছো, আর সেগুলোই তোমার স্বপ্নে আসছে। বিশ্বাস করো, এটা কোনো সাধারণ ঘটনা নয় অভি। তিয়াশা, লিসেন, তোমার এই সময় এতটা স্ট্রেস নেওয়া ঠিক হচ্ছে না। কেন বুঝতে পারছো না? এখন তুমি একা নও, তোমার ভিতরে একটা ছোট্ট প্রাণ আছে। আমি ইচ্ছে করে কিচ্ছু করছি না অভি, তুমি প্লিজ ট্রান্সফারের অ্যাপ্লাই করো, আমরা এখান থেকে চলে যাব। আমি আর পারছি না এখানে থাকতে। সেটা সম্ভব নয় তিয়াশা, তুমি তো জানো মিনিমাম 3 বছরের আগে আমাদের ট্রান্সফার হয় না। এখানে সবাই 4 মাস হয়েছে। তবে তোমাকে এই ধ্যারে গ্রামে প্রেগনেন্ট অবস্থায় রাখাটা ঠিক হবে না। তোমায় কয়েকদিনের মধ্যে আমি কলকাতায় রেখে আসবো। না, তোমায় একা ফেলে আমি কোথাও যাব না, নয়তো সব শেষ হয়ে যাবে অভি, সব শেষ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, এগুলো সব তোমার মনের ভুল। আচ্ছা, নেক্সট উইক চলো কলকাতায় ফিরি, কয়েকদিন ছুটি নেব। তোমায় ভাবছি একবার দস্তিদার আঙ্কেলের কাছে নিয়ে যাব। ওনার মতন এমিনেন্ট সাইকিয়াট্রিস্ট কলকাতার বুকে কমই আছেন। হ্যাঁ, নাও এবার একটু ঘুমানোর চেষ্টা করো। কোনো ভয় নেই বাবা, আমি আছি তো। অভি, আমার বারবার কেন মনে হচ্ছে বলো তো যে তোমায় আমি হারিয়ে ফেলবো। ওই বুড়িটা বারবার বলছে তোর স্বামীকে খাবো, তোর খোকাকে খাবো, তোর গোটা গোষ্ঠীকে খাবো। কারণ তুমি নিজের মাথার মধ্যে ভুলভাল গল্প বানাচ্ছ সারাদিন একা একা ঘরে বসে। মানুষ অবচেতন মনে যা কিছু ভাবে সেটাই সে স্বপ্নে দেখে, বুঝেছো? তাই যেন হয়। আচ্ছা বাবা, ঘুমাও এবার।
আজ সকাল থেকে আকাশটা থমথমে। গুরুগম্ভীর গর্জনের সাথে সাথে 2-4 ফোঁটা বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে তিয়াশার ভাড়া বাড়ির শান বাঁধানো উঠোনটা। ঘুম ভাঙতে আজ অনেকটা দেরি হয়েছে তার। অভিজে কখন বেরিয়েছে তিয়াশা টেরও পায়নি। ঘুমের আর দোষ কি? আজকাল রাত্রিবেলা ঘুমোলে সেই এক স্বপ্ন, তারপর কি আর ঘুম আসে সহজে? মাস 4 হলো অভিজ্ঞান আর তিয়াশা এই হরিহরপুরে এসেছে। অভি স্টেট ব্যাংকের হরিহরপুরের ব্রাঞ্চের ম্যানেজার। প্রথম প্রথম গ্রামটা বেশ ভালোই লাগতো তিয়াশার। কলকাতার মতো ভিড় নেই, বাড়ির গা ঘেঁষে বাড়ি নেই, খোলা উঠোনে সন্ধেবেলা চৌকি পেতে শুলে জোনাকি আর জ্যোৎস্নার লুটোপুটি দেখা যায়। ঝিঁঝি পোকার ডাকে আলাদা একটা আবেশ সৃষ্টি হয়। প্রথম যেদিন এখানে এলো অভির সাথে, মনে হচ্ছিল কি ভীষণ চেনা সবকিছু ওর। ওদের ভাড়া বাড়ির ছাদ, ভগ্নপ্রায় জমিদার বাড়ির আঙিনা, ঘাট বাঁধানো গোসাই পুকুর, জলসা বাড়ি, এসব কিছু যেন আগে বহুবার ও দেখেছে, কিন্তু কবে দেখেছে কিছুতেই তা মনে করতে পারে না। 2 মাস আগে যেদিন তিয়াশা বুঝতে পারল ও সন্তান সম্ভবা, সেদিন থেকে ঠিকে কাজের মেয়ে ঝর্ণা সারাদিন তিয়াশার সাথে থাকে। নরম স্বভাবের মেয়ে ঝর্ণা, এই পাড়াতেই বাড়ি। বয়স খুব বেশি হলে 18 কি 19। তার মধ্যে ওর গৃহকর্মের এত নৈপুণ্য দেখে অবাক হয়ে যায় তিয়াশা। ঝর্ণা আছে বলেই গল্প গুজব করে দিনগুলো কাটছে ওর, না হলে একা একা ভূতের মতো বসে যেও কি করত কে জানে। ও বৌদি, কি গো, কি হয়েছে তোমার? আমার মুখ বার করে বসে আছে যে। কই কিছু না তো। না বললেই হলো। আবার সেই স্বপ্নটা দেখেছো নাকি গো? রোজ কেন এই স্বপ্নটা দেখছি বলতো ঝর্ণা? আমিও তো সেই কথাই ভাবছি। তুমি দাদাকে বলেছো? বলেছি, বহুবার বলেছি। তোর দাদা ভাবছে এসব আমার মনের ভুল, কোনো কথা শুনতেই চাইছে না সে। কাল রাত্রে আমায় বলল সাইকিয়াট্রিস্ট দেখাবে। হ্যাঁ, সে আবার কি জিনিস গো? আরে জিনিস কেন হতে যাবে, সাইকিয়াট্রিস্ট মানে মনের ডাক্তার। ও, সেই পাগলের ডাক্তার? আহা, পাগল কেন হতে যাবে? শরীরের মতো মানুষের মনেও অনেক রকম অসুস্থতা হয়। ছাড়ো তো। আমি বলি কি, এই হরিহরপুরের পাশের গ্রামে একজন নামকরা ওঝা থাকেন, তার কাছেই নিয়ে যাই তোমাকে। কোনো মন্দ হাওয়া লেগেছে তোমার, একবার জেরে দিলেই না সব ঠিক হয়ে যাবে। থাম, কোনো একটা মন্দিরে নিয়ে চল আমায়, পুজো দিয়ে আসবো, সব ঠিক হয়ে যাবে। তা মন্দ বলনি। বেশ তো, কালকেই চলো। নারায়ণগঞ্জে রাধা মাধবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। নারায়ণগঞ্জে কেন? আমাদের এই হরিহরপুরে কোনো মন্দির নেই? আছে তো, মা বেপত্তারিণীর মন্দির আছে, ওই কাছারিতলার ওদিকে। তাহলে সেখানেই চল। পাগল হয়েছে নাকি? ওই মন্দিরে কেউ যায় না। কেন? তা জানি নে বাপু, শুধু জানি ওখানে গেলে মস্ত বেপদ হবে। এক সময় নাকি ওই মন্দিরের মা খুব জাগ্রত ছিলেন। এই গ্রামে কোনো কালে কারোর সামান্য বেপদও হতো নে। অসুখ বিসুখ যা হতো, মায়ের থানে নিয়ে গেলেই রোগী সুস্থ হয়ে যেত। এই মন্দিরে ভট্টাচার্যরা পুজো করতেন, তাদের খুব নাম ছিল। 200 বছর আগে এই ভট্টাচার্য বাড়ির বড় ছেলে স্বপ্নে মায়ের আদেশ পেয়েছিলেন। গোসাই পুকুরের মাটির নিচে মায়ের শিলা আছে, সেই শিলা যেন গ্রামে প্রতিষ্ঠা হয়। তারপর 7 দিন ধরে পুকুরের নিচে খোঁজ চললে শেষে এক ভোরে একখানা টুকটুকে লাল শিলা পাওয়া গেল। স্বপ্নে মা যেমন দেখেছিলেন একদম তেমনি। ব্যাস, শুভ দিনে মাকে ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর? তারপর আর জানি নে গো বৌদি।
এই গল্প তুই কার মুখে শুনেছিস? এই গল্প হরিহরপুরে গড়ে গড়ে মা ঠাকমার মুখে এই গল্প শুনে সবাই বড় হয়েছে। তোরা কেউ কখনো জানতে চাসনি কি এমন অভিশাপ লাগলো, কেন লাগলো? ও কথা কেউ বলেনি, তবে একবার কি? ওই যে জেলে পাড়ার ফটিক আছে না গো, ওই যে গো পাগল হয়ে গেছে যে, সেদিন যাকে তুমি উঠোনে বসে খাওয়াতে বললে গো, আমি খেতে দিয়ে এলাম। হ্যাঁ, কি হয়েছিল ফটিকের? ও তো একেবারে সুস্থই ছিল, আমাদের সাথে ছোটবেলায় কত খেলতো। তারপর একদিন বিকেলে খেলতে খেলতে কোথায় যে চলে গেল আমরা বুঝতে পারিনি। সারা সন্ধে গ্রামের লোকেরা খোঁজ করলো, শেষে রাতের দিকে জলসাবাড়ির একেবারে পেছনে যে ফণিমনসার জঙ্গল আছে না, ওখানেই পাওয়া গেল। অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর থেকেই ও অমন হয়ে গেছে গো, আর কোনোদিন কারোর সাথে কথা বলেনি। ওর বাপ মা মরার পর যেদিন যার দরজায় গিয়ে বসে সে খেতে দেয়। সারা গ্রাম জুড়ে কাকে যেন একটা খুঁজে বেড়ায়। পুরনো কথা ওর কিছুই মনে নেই, নিজের বাপ মাকেও চিনতে পারতো না। কেমন সব বনেছে কাণ্ড বলো দেখি। মন্দিরটা কোনখানে? ওই জমিদারদের ভাঙা জলসা বাড়িটা আছে না, তার পেছনে ফণিমনসার জঙ্গল। সেই জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা পথ হাঁটলেই কাঁচারিতলা, ওখানেই মায়ের থান। কাছারিতলা কি? জমিদার বাবুদের আমলে ওকে নেই গ্রামের লোকেদের দোষ গুণ বিচার হতো, শাস্তি হতো দোষীদের। ও, কি হলো ও বৌদি, কি ভাবছো? না কিছু না। ঝর্ণা, কি? একবার যাবি? কোথায়? মায়ের থানে। মায়ের পায়ে পুজো দিলে যদি আমার কিছু সুরাহা হয়। তুমি আমার মা তাকাও বৌদি, শুধু ওখানে যেতে বলো নে, সব বনেশ হয়ে যাবে, সব বনেশ। ঠিক দুপুর 12টা বাজলেই নিত্যদিনের নিয়ম মতো ঝর্ণা অভিজ্ঞানের লাঞ্চ প্যাক করে দিয়ে আসে ব্যাংকে। তিয়াসাতের ভাড়া বাড়ি থেকে মোটামুটি আধা ঘন্টা সাইকেল চালিয়ে স্টেট ব্যাংক। ঝর্ণার অবশ্য অত সময় লাগে না, ঠনঠনে লেডিবার্ডের পক্ষীরা ছুটিয়ে বেশি হলে মিনিট 20 সময় নেয়ও, তা সে হোক না সেকেন্ড হ্যান্ড। তারপর নিজের ঘরে গিয়ে খেয়ে দিয়ে আবার ঠিক বিকেল 4টে বাজলেই হাজির হয়ে যায় তিয়াসার কাছে। মাঝের এই সময়টুকু ঘরে একাই থাকে তিয়াসা। সকালের মেঘটা আরো গাঢ় হয়ে নেমে এসেছে হরিহরপুরের উপর। গল্পের বই বুকে নিয়ে কখন যে চোখটা লেগে গিয়েছিল তিয়াসার বুঝতে পারেনি। ঘুম ভাঙল জানলার বাইরে থেকে আসা একটা খ্যানখ্যানে শব্দে। ছোট গিন্নিমা, তোমায় সেই হরিহরপুরে ফিরতেই হলো নিয়তির টানে। হঠাৎ আসা আওয়াজে চমকে উঠে তিয়াসা জিজ্ঞেস করল, কে কে ওখানে? আমি ছোট গিন্নিমা, আমি বিনোদি বুড়ি। চিনতে পারছো? হ্যাঁ, পারছো চিনতে? না, আজ আর স্বপ্ন নয়, সত্যি সত্যি এই আওয়াজটা ওর কানের ঠিক পাশ থেকে আসছে। গলাটা শুকিয়ে গেছে, গোটা শরীর ঘেমে উঠেছে তিয়াসার, তবুও ঘাড় ঘুরিয়ে জানলার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। বুকের কাছে হাঁটু দুটো এনে হাত দিয়ে হাঁটু চাপটে মুখ ঝুঁকিয়ে বসে কাঁপতে থাকলো তিয়াসা। হঠাৎ আবার শুনতে পেল, ভালো যদি চাও তবে উপসী হয়ে তোমার স্বামীর ডান হাতের অনামিকার 3 ফোঁটা রক্ত নিয়ে কাছারি তলায় মায়ের পায়ে ঠেকিয়ে দিয়ে মাকে জাগিয়ে তোলো, নইলে শীতের টকটকে লাল সিঁদুর মুছে আমার মতো বিধবা হয়ে থাকতে হবে। বুঝেছ? যা বললাম মনে রেখো,
কাল অমাবস্যা, রাতের আধারে বেরোবে। ভয় নেই, ভয় নেই, আমি তোমার পথ চিনিয়ে নিয়ে যাব আমি। কিন্তু কিন্তু কথাটা মনে রেখো। ভয়, ভরসা নাকি ভক্তি তিয়াশা জানে না, তবুও মনে হলো কিছু একটা সুরাহা হবে এবার। যে ভয়টা ওকে পাগল করে তুলেছে, এবার বুঝি তার থেকে মুক্তি। রাতের অন্ধকারে সাহস করে বেরোতে হবে। এইটুকু সাহসিকতার পরিচয় দিতে পারলে সব বাধা বিপত্তি কেটে যাবে। মনের মধ্যে শুধু ঘুরপাক খেতে লাগলো একটাই প্রশ্ন, এই বিনোদী বুড়ি আসলে কে? কেনই বা সে তিয়াশাকে বারবার ছোট গিন্নিমা বলে সম্বোধন করে? কিসের এত প্রতিশোধ স্পৃহা তার? নানা রকম চিন্তা করতে করতে ঝাপসা ঘরের দেওয়াল হাতড়ে বেড সুইচ জ্বালালো তিয়াশা। টিউবলাইটটা জ্বলে উঠতেই জানলার দিকে তাকানোর সাহস পেল। ধীর পায়ে জানলার দিকে এগিয়ে জানলাটা বন্ধ করে আবার খাটে এসে বসল তিয়াশা। আজকে 5টা বেজে গেছে, ঝর্ণা এখনো অবধি এলো না। একবার ভাবল ঝর্ণাকে বলবে বিনোদী বুড়ির কথা। পরক্ষণেই মনে হলো এসব বললে ও কোনোভাবেই তিয়াশাকে মায়ের থানে যেতে দেবে না। না, তা করলে হয় না। এই একটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করলে মহা বিপদ। ঝোড়ো হাওয়াদের সাথে সাথে সদর দরজাটার কড়াটা নড়ে উঠল একবার। ঝর্ণা ছাড়া আর কেই বা হবে এই সময়? বাড়ির সামনে এক টুকরো খোলা উঠোন পেরিয়ে সদর দরজা। উঠোনের ওপর দিয়ে যেতে আজ কেমন গা ছমছম করে উঠল তিয়াশার। করবে নাই বা কেন? কিছুক্ষণ আগে যে অতি প্রাকৃতিক অনুভূতি তিয়াশার হয়েছে, তারপর একা এই বাড়িতে, এই উঠোনে ও সজ্ঞানে যে দাঁড়িয়ে থাকতে পেরেছে, এটাই অনেক। বুকের ভিতর সাহস সঞ্চয় করে দ্রুত পায়ে তিয়াশা এগিয়ে গেল সদর দরজার দিকে। দরজা খুলতে স্বস্তির নিঃশ্বাস খেলে গেল ও সারা শরীরে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা দীর্ঘকায় মাঝ বয়সী পিতৃসুলভ মানুষটি অপ্রতিভ উজ্জ্বল চোখ দুটো দেখে। ঠাকুর মশাই, আপনি আজ এত তাড়াতাড়ি? ভদ্রলোকের নাম বাসুদেব ঘোষাল। এই বাড়ির উঠোনে ছোট্ট একটা ঘরে শালগ্রাম শিলা আছে। সকাল বিকেল ঘোষালবাবু এখানে এসে নারায়ণের নিত্য সেবা করেন। অভিজ্ঞানকে সেদিন ঘোষালবাবু বলেছিলেন, আমাদের আদিবাস হরিহরপুরে নয়, বুঝলে বাবা। আমরা হলাম নারায়ণগঞ্জের লোক। 2 পুরুষ আগে আমার ঠাকুরদাকে এই জমিদার বাড়ির কুলপুরোহিত ভট্টাচার্য মহাশয়রা নিয়ে আসেন। কোনো এক ভয়ানক অভিশাপ লেগেছিল জমিদার বাড়ির উপর। তার প্রকোপ ভট্টাচার্যদের উপরেও এসে পড়ল কিছুদিনের মধ্যে। এক এক করে ভট্টাচার্য বাড়ির ছেলেদের নৃশংস অস্বাভাবিক মৃত্যু শুরু হলো। সেই বাড়ির সর্বকনিষ্ঠ পুত্র রাধাকান্ত ভট্টাচার্য ভয়ানক বর্ষার মধ্যরাতে আমার ঠাকুরদার কাছে গিয়ে সব কিছু জানান সবিস্তারে। ব্যাপার হলো গিয়ে, রাধাকান্ত বাবু ছিলেন আমাদের পরমাত্মীয়, আমাদের বাড়ির জামাতা। স্বভাবতই ঠাকুরদা ওনার অনুরোধ ফেলতে পারেননি। তিনি কাগজে কলমে হরিহরপুরের সব সম্পত্তি আমার ঠাকুরদার নামে করে দিয়ে বললেন, তাদের কুলদেবতা নারায়ণের নিত্য সেবা যেন বংশ পরম্পরায় আমরা করে যাই। এইটুকু জানিয়ে তিনি নিরুদ্দেশ হয়ে যান, আর আমাদের পরিবারের একটি অংশ এইখানে উঠে এলো। তোমরা যে এই বাড়িতে রয়েছ, এই বাড়িটা ভট্টাচার্য মশাইদের অতিথি নিবাস ছিল।
আর ওই ওদিকটা যেটা আমার পরিবার আছে সেটা ছিল ওনাদের বসত বাড়ি। আগে সব এক উঠোনেই ছিল। খানিকটা অভাবে পড়েই আমি এই অংশটায় ভাড়াটিয়া বসানোর ব্যবস্থা করেছি। তখনই মাঝের পাঁচিলটা তুলতে হয়েছে। সকাল বিকেল দুবেলা তোমাদের তাই একটু বিরক্ত করতে আসতে হবে আমায়। এই প্রভুর সেবা করেই আমি চলে যাব। তা তোমাদের কোনো অসুবিধা নেই তো? মিষ্টভাষী পিতৃতুল্য মানুষটির দুবেলা আসা যাওয়াতে তিয়াশা আর অভির কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তার উপর স্বয়ং বৈকুণ্ঠপতি যখন ওদের বাড়িতে বিরাজ করবেন তাতে ওরা ধন্য। সাদরে সসম্মানে ঠাকুর মশাইয়ের প্রস্তাব ওরা গ্রহণ করেছিল সেই দিন। পরনে ধপধপে সাদা ধুতি, গায়ে গরদের উত্তরীয়, হাতের সাজিতে ফুল, চন্দন আর মিষ্টি নিয়ে আজ ঢুকতে ঢুকতে ঠাকুরমশাই তিয়াশাকে বললেন, আকাশে কেমন মেঘ সেজেছে দেখেছ বৌমা? আমি ভাবলাম তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে আসি। তোমায় আবার উঠে আসতে হলো কেন? ঝর্ণা আসেনি? তাতে কি আছে ঠাকুরমশাই, সারাদিন তো ঘরেই বসে আছি। তা তোমার শরীর ভালো আছে তো মা? হ্যাঁ ঠাকুরমশাই, আমি একটু চা করে আনি, পুজো হয়ে গেলে খাবো। না না না, তোমায় অত ব্যস্ত হতে হবে না। তুমি চাইলে ঘরে বসেই বিশ্রাম নাও। কথা বলতে বলতেই ঠাকুরমশাই পুজোর জন্য ফুল, গঙ্গাজল ইত্যাদি গোছাচ্ছিলেন ঠাকুর ঘরে বসে। হঠাৎ যেন একটা বিশ্রী গন্ধ পাওয়ার ভঙ্গিমায় নাক কুঁচকে বললেন, এটা কিসের গন্ধ বলো তো? কেমন পচা পচা গন্ধ? কই, আমি তো কিছু পাচ্ছি না। সে কি, পাচ্ছ না? কিছু একটা পচে গেছে বলে মনে হচ্ছে। ইঁদুর মরলে গন্ধ বেরোয় ঠিক তেমন আরো তীব্র এই গন্ধটা। আরো বড় কিছু পচেছে বোধহয়। ঠাকুরমশাই, তেমন হলে তো আপনাদের বাড়িতেও গন্ধ পাওয়া যেত। পাঁচিলটা না থাকলে দুটো বাড়ি তো একই উঠোনে। তা তো ঠিক। তাহলে খানিকক্ষণ চুপ থাকার পর ঘোষালবাবু তিয়াশার মুখের দিকে অত্যন্ত মনোযোগ দিয়ে কি যেন একটা দেখলেন। বললেন, বৌমা, তোমরা সত্যিই ঠিক আছো তো? এই গন্ধটা কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। এ কথা কেন বলছেন ঠাকুরমশাই? কেন জানি না, আমার মনে হচ্ছে কোনো অপশক্তির নজর পড়েছে তোমাদের উপর। ভয়ে কিছু বলতে পারার আগেই ঘরের উঠোনে ঝর্ণা এসে দাঁড়ায়। আগের কথা স্পষ্ট না শুনতে পেলেও অপশক্তির বিষয়টা ওর কানে গিয়েছে। তিয়াশার হাত দুটো শক্ত করে ধরে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে, অপশক্তির কি কথা হচ্ছে গো কাকা? এই তো, এই ঝর্ণা এসে গেছে। এই তুই কোনো গন্ধ পাচ্ছিস? গন্ধ? কই, আমি তো ফুল চন্দনের গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পাচ্ছি না। ঘোষালবাবু স্পষ্টই বুঝেছেন এই গন্ধ কোনো সাধারণ প্রাকৃতিক ইঙ্গিত নয়। অবশ্যই কোনো দুষ্ট আত্মার নজর পড়েছে তিয়াশার সংসারে। সারা গ্রামের লোক জানে বাসুদেব ঘোষালের ইন্দ্রিয়কে ফাঁকি দেওয়ার ক্ষমতা কোনো অপশক্তির নেই। ওনার এই ক্ষমতা ঈশ্বর প্রদত্ত, কোনো বিশেষ সাধনার বা চর্চার ফল নয়। কিছুক্ষণ নীরব থেকে উনি তিয়াশাকে আবার জিজ্ঞেস করলেন, সত্যিই কোনো অদ্ভুত ঘটনা তুমি বা অভিজ্ঞান কেউ লক্ষ্য করনি? করেছি ঠাকুরমশাই, যে কারণে নিশ্চিন্তে ঘুমোতেও পারছি না আমি। খোলসা করে বলো মা, কি হয়েছে? এখানে আসার কয়েকদিন পর থেকেই রোজ রাত্রে নিয়ম করে একই স্বপ্ন দেখছি। ওই জমিদার বাড়ির উঠোনে এক শীর্ণকায় বুড়ি দাঁড়িয়ে সাপ সাপান্ত করছে। বারবার বলছে আমার স্বামী, সন্তান, পরিবার সবকিছু খেয়ে ফেলবে। বলো কি? আর একটা অদ্ভুত ব্যাপার,
সে আমায় বারবার ছোট গিন্নিমা বলে সম্বোধন করছে। দুশ্চিন্তার জট চারিদিক থেকে ঘিরে ধরেছে বাসুদেব বাবুকে। ফুল দিয়ে তিয়াশার নামে নারায়ণের চরণে সংকল্প করে একটা মাদুলি তিয়াশার হাতে তিনি দিয়ে বললেন, এই মাদুলি খুলো না মা, আমি আজ বাবার সাথে এই ঘটনা নিয়ে আলোচনা করব। কিছু একটা ব্যবস্থা না হওয়া অবধি এই বাড়ি ছেড়ে তুমি এক মুহূর্তের জন্য বেরোবে না। এই ভিটে বহু পুণ্যের স্থান, স্বয়ং জগৎপালক জনার্দন এই বাড়িতে প্রতিষ্ঠিত। বাড়ির ভিতরে ঢুকে কোনো অপশক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। কে কেন তোমার সর্বনাশ করতে চাইছে আমি জানি না, শুধু এইটুকু বুঝতে পারছি সে তোমায় এই ঘরের বাইরে টেনে নিয়ে যাওয়ার প্রবল চেষ্টা করবে। তার কথা শুনলেই কিন্তু ঘোর সর্বনাশ নেমে আসবে। সাবধান, সাবধান। তিয়াশা স্তব্ধ নয়নে তাকিয়ে থাকে বাসুদেব বাবুর দিকে। বলতে গিয়েও বলতে পারে না, কাল ঘোর অমাবস্যার কালো রাত্রি ভেদ করে তাকে যেতেই হবে বিনোদী বুড়ির সাথে, অন্যথা হলেই অভির মৃত্যু অবধারিত। তার যে ঠাকুর মশাইয়ের কথা না শুনে তিয়াশার উপর যদি মৃত্যুর ছায়া নেমে আসে, তাও সহ্য করে নেবে তিয়াশা। নিজের জীবনের বিনিময় যদি অভির জীবন বাঁচাতে পারেও, তাও কি কম ভাগ্যের? অভি যে ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ঝোড়ো হাওয়ার ঝাপটা জানান দিচ্ছে আকাশ ছেপে এক্ষুনি নেমে আসবে বৃষ্টিধারা। পুজো সেরে কপালের ভাঁজে চিন্তা জমিয়ে উঠে যাচ্ছিলেন বাসুদেব বাবু। ঝর্ণার ডাকে সম্বিত ফিরল তার। এবার কি হবে গো বাসুদেব কাকা? ভয় পাস না মা, ভুলে যাস না বাসুদেব ঘোষালের বাবা শ্রী ব্রজেশ্বর ঘোষাল এখনো জীবিত। বাবার কাছে এই রহস্যের একটা না একটা উত্তর আমি ঠিক পাবো। তিয়াশা মা, ভরসা রেখো জনার্দনের উপর। উনি ঠিক আমাদের পথ দেখাবেন, ঠিক পথ দেখাবেন আমাদের। তিয়াশার মাথায় আশীর্বাদের ভঙ্গিমাতে হাত রেখে বিষণ্ণ মুখে চলে গেলেন ঠাকুরমশাই। ঠাকুরমশাইয়ের চোখ দুটোয় তিয়াশা স্পষ্ট বিপদের ইঙ্গিত দেখতে পেল। চোখ ফেটে জল আসছে তার, ভয়ে গলা শুকিয়ে আসছে। তবুও এই লড়াইটা তাকে লড়তেই হবে। কিন্তু কেন, কি কারণে বিনোদী বুড়ির নজর তিয়াশার উপর পড়ল? আর এই ছোট গিন্নিমাই বা কে? ব্রজেশ্বর ঘোষাল চাতালে নকশা করা মাদুর পেতে বসে এক মনে জপছেন কৃষ্ণ নাম। ব্রজেশ্বর বাবুর বয়স প্রায় 100 ছুঁই ছুঁই। হরিহরপুরের প্রাচীনতম মানুষ এই ভদ্রলোক। মুখ ঝুঁকিয়ে বাসুদেব বাবুকে ঘরে ঢুকতে দেখে ব্রজেশ্বর বাবু বললেন, কিরে বাসু, ভাবছিস কি? বাবা, একখানা অদ্ভুত ব্যাপার আজ ওই বাড়িতে গিয়ে লক্ষ্য করলাম। একটা পচা গন্ধ। জানতাম জানতাম আমি এমন দিন আসবে। জানতে? হ্যাঁ বাসু, নিয়তিকে যে কখনো নিমন্ত্রণ করতে নেই, সে আসে নিজ সময়ে নিজ মহিমায়। কি বলছো তুমি বাবা? আমি তো কিছুই বুঝতে পারছিস না, তাই তো? পারার কথাও নয়, ওই বাড়িতে এক অপশক্তির কুদৃষ্টি পড়েছে। অসম্ভব শক্তিশালী সে। কিন্তু কেন? ওই যে বললাম, নিয়তি। না কেউ তাকে ডেকে আনে, আর না কেউ পারে তাকে আটকাতে। কিন্তু তিয়াশাই কেন বাবা? ও যে হরিহরপুরের রাজ পরিবারের ছোট গিন্নিমা, রানী নিহার কণা। জন্ম জন্মান্তরের প্রতিশোধের খেলা। পুনর্জন্ম? এমনটাও হয়?
না হওয়ার কিছু নেই বাসু। মৃত্যুর সময় আত্মা এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করে। কর্ম শেষ না হলে তাকে নিয়তির টানে ফিরতে হয়। কোন কর্ম বাবা? তুমি কি করে জানলে তিয়াসা ছোট গিন্নিমা? কোন কর্ম তা আমি জানি না, তবে যেটুকু জানি তা দিয়ে আমি স্পষ্ট বুঝেছি তিয়াসা দিদিভাই হরিহরপুরের শেষ ছোট রানী। খোলসা করে বলো বাবা, কি রহস্য লুকিয়ে রয়েছে এখানে? এক দৃষ্টে আকাশের দিকে খানিকক্ষণ তাকিয়ে মাথার ভিতর জট পাকানো স্মৃতিগুলোকে একটু একটু করে পরিষ্কার করে ব্রজেশ্বর ঘোষাল বলতে শুরু করলেন। আমার বয়স তখন ওই 10-এর কাছাকাছি হবে। আজ থেকে কম বেশি 80-85 বছর আগের কথা। আমাদের পরিবার ছিল নারায়ণগঞ্জে। উঠোন জুড়ে খেলা করছি। ঠাকুরদার কাছে সকাল থেকে হাত দেখাতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। রোজ এমন আসছেন আর কি। ঠাকুরদার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে, তবুও ভাগ্য গণনার ক্ষমতা তখনও অতুলনীয়। বাবা কাকারা পাশে বসে তখনও রপ্ত করছেন সেই ক্ষমতা। হঠাৎ আমাদের সেই মস্ত কালো সদর দরজার সামনে এসে দাঁড়ালো রূপোর পালকি, চোখ ধাঁধানো কারুকার্য এবং রং বেরঙের মণিমুক্ত দিয়ে নকশা করা। পালকির সাথে সাথে দৌড়ে এসেছে প্রায় 10-12টা বাচ্চা ছেলে। উকি দেওয়ার চেষ্টা করছে পালকির ভিতর। আমি তো জীবনে প্রথমবার এমন পালকি দেখছি। হতবাক হয়ে তাকিয়ে আছি। ততক্ষণে বাবা কাকা সব দৌড়ে এসেছেন। ঠাকুরদার সামনে বসে থাকা মানুষের ভিড় নিমেষে পাতলা হয়ে গেল। পালকি থেকে লাল পেরে সাদা শাড়ি আর একগা গয়না পরে নেমে এলেন মাঝবয়সী দীর্ঘকায়া রানীমা, এই হরিহরপুরের জমিদার বাড়ির গিন্নিমা কনকবালা দেবী, তৎকালীন জমিদার প্রতাপাদিত্য রায় চৌধুরীর স্ত্রী। আশেপাশের বেশ অনেকটা গ্রাম ওনাদের তালুক, তাদের মধ্যে নারায়ণগঞ্জ অন্তর্ভুক্ত। পালকি থেকে নেমেই একটু ঝুঁকে ভিতরে বসে থাকা কাউকে বেরিয়ে আসার ইঙ্গিত দিলেন। ইতিমধ্যে বেরিয়ে এলেন অপরূপা এক যুবতী। বয়স খুব বেশি হলে 25। টকটকে লাল সিঁদুরে রাঙানো সিঁথি, সর্বাঙ্গে সোনার গয়না, ঠিক যেন স্বর্গের দেবী। কি মায়াবী দুটো কাজল রঙা চোখ। আমাদের উঠোন নিমেষে আলো ঝলমলে হয়ে উঠল। বয়সের ভারে ঝুঁকে পড়া আমার শরীরটা নিয়ে উঠে দাঁড়িয়েছেন ঠাকুরদা, সে রঘুনাথ ঘোষাল। সৌজন্যের হাসি আর নমস্কার বিনিময় করে বললেন, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! রানীমা নিজে এসেছেন এই অদমের ভিটে। এই বড় খোকা, ছোট খোকা, শিগগির যা, গিয়ে তোদের মাকে খবরটা দে, মিষ্টি জল আনতে বল। ঠাকুরমশাই, দয়া করে এত ব্যস্ত হবেন না। না না, তা বললে কি করে হয় রানীমা? তবে আপনি কষ্ট করে এতটা পথ না এসে খবর পাঠালেই তো পারতেন। আমি নিজে যেতাম হরিহরপুরে। এক প্রকার বাধ্য হয়েই আমায় আসতে হয়েছে ঠাকুরমশাই। এই মুহূর্তে আপনি ছাড়া আর কাউকে আমি ভরসা করতে পারবো না। আচ্ছা, আপনি বসুন রানীমা, বলুন কি সমস্যা? আপনি তো জানেন আমার ছোট খোকা নীলাদিত্যর কথা, কেমন খামখেয়ালি ছেলে আমার। তা কাল সে গিয়েছিল আমাদের শ্রীদেবপুরের তালুকে খাজনা আদায় করতে। ফিরতি পথে গ্রামে এই মেয়েটিকে দেখে খোকার এমন পছন্দ হয়েছে যে একেবারে বলা নেই কওয়া নেই মন্দিরে সিঁদুর ঘষে বউ ঘরে তুলে আনলো। কেমন অনাচ্ছিষ্টি কাণ্ড বলুন দেখি। চাল চুলোহীন, বংশ পরিচয়হীন কোথাকার কাকে রাজবাড়িতে এনে তুলেছে, আর তার উপর এমনধারী বয়স। আমি বউকে এখনো ঘরেও তুলিনি ঠাকুরমশাই। আগে আপনি দেখবেন এই মেয়ে আদৌ আমার খোকার উপযোগী কিনা, আমার খোকাকে সুখে রেখে পরিবারের সৌভাগ্যে আর শ্রীবৃদ্ধি করতে পারবে কিনা। আর সব থেকে বড় কথা, ওই বাজে মেয়ে মানুষের খপ্পর থেকে আমার ছেলেটাকে উদ্ধার করে সংসারে বেঁধে রাখতে পারবে কিনা। তাই যদি পারে তবে এই মেয়েকে আমার ঘরে তুলব, নচেত নয়। শান্ত হন রানীমা, এমন আলো ঝলমলে মেয়ে সর্বদা সুলক্ষণাই হয়। তবুও
আপনার মানসিক শান্তির জন্য আমি নববধূর ভাগ্য গণনা করব। বৌমা, আমার সামনে এসে বসো দেখি। এই যে নীলার বউ, প্রণাম করো। ঠাকুরমশাই ঈশ্বর তুল্য মানুষ। আহা, থাক থাক, কল্যাণ হোক। মাগো, কপালটা একটু দেখাও দেখি। কিছুক্ষণ সেই কপালের দিকে তাকিয়ে থমকে গেলেন ঠাকুরদা। চমকে উঠলেন, কম্পিত গলায় বললেন, একবার তোমার হাতটা দেখাও মা। আতস কাজ দিয়ে বহুক্ষণ নিরীক্ষণ করার পর ঠাকুরদা রানীমার দিকে তাকিয়ে বললেন, রানীমা, মেয়ে ভারী সুলক্ষণা। আমাদের নীলাদিত্যর জীবনে এমন একজনেরই দরকার ছিল। এই মেয়ে আপনাদের বংশ বাঁচাবে জন্ম জন্মান্তরে। কিন্তু কিন্তু কি ঠাকুরমশাই, চুপ করে গেলেন কেন? সেসব কথা থাক এখন। আপনি নিশ্চিন্তে বধূবরণ করে ঘরে তুলুন। আমি কয়েকদিনের মধ্যেই রাজবাড়িতে যাব, তখন বাকি কথা হবে। ঠাকুরমশাই, দয়া করে আমায় কিছু লুকোবেন না। আমি খোকার মা, আমায় সবটা বলুন। মায়ের মন যে দুশ্চিন্তায় ছটফট করে। ঠাকুরদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ছোট খোকা, বৌমাদের বলো নতুন বউ রানীকে ঘরে নিয়ে যেতে। রাধা মাধবের পায়ে একটু প্রণাম করে আসুক। যাও মা, যাও, ঘরের ভিতর যাও ওদের সাথে। আমি তখন হঠাৎ উৎসুক চোখে ঠাকুরদার কোলে বসে। ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, রানীমা, বউ ভারী ভালো, কিন্তু ওর ভাগ্য যে বিরূপ। অকাল বৈধব্য, স্বামী সুখ ওর কপালে নেই। এমনকি সন্তান মৃত্যুরও যোগ আছে। মার্জনা করবেন, তবে এই এত দুর্ভাগ্য ওর জীবনে বয়ে নিয়ে এসেছে ওর স্বামী। অদ্ভুত ব্যাপার কি জানেন? ওর আয়ু রেখা 2 ভাগে বিভক্ত। আমার এই এত বছরের জ্যোতিষ চর্চার অভিজ্ঞতায় আমি কখনো এমন হস্তরেখা দেখিনি। তবে গুরুর কাছে শিখেছিলাম, এই হস্তরেখা নিয়ে যারা আসে তারা এক জীবদ্দশায় সব কাজ করে যেতে পারে না। ও সহজে মুক্তি নেই রানীমা। কাজ শেষ করতে ও আবার আসবে নিয়তির টানে। সবচেয়ে বড় কথা, নতুন বউরানী আপনাদের বংশকে নিবংশ হওয়ার হাত থেকে রক্ষা করবে। ঠাকুরমশাই, কৃপা করুন আমার উপরে। এই এতই অঘটনের কোনোই কি প্রতিকার নেই? মানুষের ভাগ্য যে তার নিজের কর্মফল। ছোট কুমার নীলাদিত্য যদি না তার কর্মের ওপর রাশ টানতে পারে, ওকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। ব্রহ্ম হত্যা, নারী হত্যা, প্রজা হত্যা, এই এত পাপের ভার কি করে লাঘব করব রানীমা? রানীমা আর বউরানী চলে যাওয়ার পর ঠাকুরদা বাবাকে বলেছিলেন, খোকারা, আমি এই রাজপরিবারের কাছে চিরঋণী। তোমরা তো জানো, আমার বাবা গত হওয়ার পর এই পরিবার আমায় খাইয়ে পরিয়ে যোগ্য শিক্ষা দিয়ে বড় করে তুলেছিল। আজ এই ঋণ পরিশোধ করার সময় এসেছে। বউরানীর ভাগ্যে যে চরম দুর্গতি আছে, তার রেশ শুধু এই জন্মে নয়, পরজন্ম অবধি তার ভাগ্যচক্রে শুধুই যন্ত্রণা। কিন্তু জন্ম জন্মান্তরে বউরানীকে তার পুত্র পৌত্রদের বাঁচিয়ে রাখার কর্মযজ্ঞে আমরা ওনাকে সাধ্যমতো সাহায্য করব। আমি হয়তো থাকবো না, কিন্তু তোমরা থাকবে, আমার ব্রজ থাকবে, ওর সুসন্তান থাকবে। কথা দাও আমায়, তোমরা কথা দাও। তোমরা থাকবে বউরানীর পাশে জন্ম জন্মান্তরে। কথাগুলো বলতে বলতে বৃদ্ধ ব্রজেশ্বরের চোখ দুটো ছলছল করে উঠল। শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত মানুষ, ভিটে বাড়ি সব যেন কত কাছে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে তাকে।
এতগুলো বছর আগে চাপা পড়ে যাওয়া ইতিহাস, পাপ পূর্ণ প্রতিশোধের খেলা ব্রজেশ্বর বাবুর দিকে তাকিয়ে বসে রয়েছে। মৃত্যুর আগে যে বাবা তার সুপুত্র ব্রজর কোলে মাথা রেখে তাকে স্মরণ করিয়ে গেছেন এই কথা, এই দিনটার জন্যই বুঝি ঈশ্বর ব্রজকে এমন দীর্ঘ আয়ুর বরদান দিয়েছেন। একটু গলা ঝেড়ে ব্রজেশ্বর বাবু আবার বলতে শুরু করলেন। সেদিন ঝর্ণা তিয়াশাকে ধরে এনেছিল আমার কাছে, সে কি কাকুতি মিনতি। ও অব্রজ দাদু, একবার আমার বৌদির হাতটা দেখে দাও না গো। আমার বৌদির কোল জুড়ে কবে যে একটা ফুটফুটে চানা আসবে, দিন রাত ওকে নিয়ে আমি খেলবো। ঝর্ণা, কি যে করিস না তুই। কি যে করিস না আবার কি? হ্যাঁ, এই তো তুমি বললে কবে যে তোমার কোল জুড়ে একটা কচি বাচ্চা আসবে, তোমার নাকি একা একা ভালো লাগে না ঘরে। কে গো, বলনি? তাই বলে তুই দূর 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 করো না। হ্যাঁ, এই যে দেখছো আমার ব্রজ দাদুকে, দাদুর জ্যোতিষবিদ্যাকে কণা মায়ের সাথে তুলনা করে অনেক মান্যিগুণী লোক। কবে বর্ষা হবে, কোন বছর ধান ভালো হবে, কবে কে মা হবে, কবে কার বিয়ে হবে, এসব হুড় করে বলে দিতে পারে আমার এই দাদু। কই দাদু, দেখো না হাতটা। সেদিন তিয়াশার হাতটা দেখে আমি চমকে উঠেছিলাম। অবিকল সেই রেখা। রানী নিহার কণা ফিরে এসেছেন বাকি কাজ শেষ করতে। কি কাজ শেষ করতে বাবা? জানি না খোকা, এই গ্রামের লোকের কাছে যতটুকু শুনেছিলাম, রানীমার পরিবারে অভিশাপ ছিল নির্বংশ হওয়ার, তাই হয়েছিল। তারপর রানীমারও অপঘাতে মৃত্যু হয়। অভিশাপের পৈশাচিক খেলা তো তবে শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে আবার কেন রানীমাকে ফিরতে হলো? হে মধুসূদন, পথ দেখাও প্রভু। খোকা, তিয়াশাকে ঘরের বাইরে বেরোতে মানা করেছো তো? হ্যাঁ বাবা, তিয়াশাকে সংকল্প করে মাদুলিও দিয়েছি আমি। বেশ বেশ, কাল সকালে আমি একবার পুজোয় বসবো। আমাদের এই বাড়ি দুটোকে ঘিরে ফেলতে হবে মধুসূদনের রক্ষা কবচ দিয়ে। যতক্ষণ না রহস্যর কিনারা হয়, ততক্ষণ এভাবেই তিয়াশাকে সুরক্ষা দিতে হবে আমাদের। পাড়া গিয়ে সন্ধ্যা। নিভু নিভু হলদে বাল্ব জ্বলছে ঘোষাল বাড়ির নিকোনো চাতালে। এলো পাথারি ঝোড়ো হাওয়া বয়ে চলেছে হরিহরপুরের ওপর দিয়ে। একই অমাবস্যার আগের সন্ধে, তার উপর মেঘে আচ্ছন্ন আকাশ। হরিহরপুর যেন নির্দিষ্ট সময়ের অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। চিন্তিত চোখে উঠোনের মাঝে গিয়ে দাঁড়ালেন ব্রজেশ্বর। তাকালেন দাঁত মুখ বার করে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির দিকে। কি রয়েছে ওই বাড়িটায়? কিসের অভিশাপ, কিসের প্রতিশোধ, কিসেরই বা এত রহস্য? পূর্বপুরুষকে দেওয়া কথা না রাখতে পারলে যে তার মুক্তি নেই। কিন্তু কিভাবে? রহস্যের কুল কিনারা না জানলে কি করে বাঁচাবেন উনি তিয়াশাকে? অবিরাম বৃষ্টির ধারা আর বজ্র গর্জন উপেক্ষা করে সপুত্রক ব্রজেশ্বর ঘোষাল পুজো করে গেছেন তিয়াশার ঘরে। যাওয়ার আগে পুই পুই করে বলে গেছেন, যাই হয়ে যাক না কেন মা, তুমি এই ঘর থেকে এক পাও বেরোবে না কিছুদিন। প্রভুর ওপর ভরসা রাখো, উনি ঠিক আমাদের একটা উপায় বলে দেবেন। কথাটা তিয়াশার কানে বাজছে বারবার। বিনোদী বুড়ির কথার মতো সকাল থেকে একটা কুটো দাঁতে কাটেনি সে। এইসব অভিজানতে পারলে আর রক্ষা নেই। দুপুরে অভি ছিল না বলে উপোস করতে কোনো বাধা পেতে হয়নি, কিন্তু রাত্রে যখন ও ফিরে আসবে তখন তিয়াশাকে নিয়েই খেতে বসবে। তাছাড়া ওর ডান হাতের অনামিকার 3 ফোঁটা রক্তই বা কি করে নেবে সে? বুদ্ধি করে যা করার করতে হবে। যদি না করতে পারে তাহলে সর্বনাশ।
অভি ছাড়া আর কেই বা আছে ও? শুধুই কি তাই, শ্বশুর মশাই আর জ্যাঠা শ্বশুর মশাই গত হওয়ার পর থেকে মা আর নিঃসন্তান জেঠিমার অন্ধের ষষ্ঠী একমাত্র অভিজ্ঞা। সেই অভির ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে সর্বহারা হয়ে যাবে গোটা পরিবার। অভি আসতেই হিসেব মতো পদক্ষেপ নিল তিয়াশা। খাওয়ার ইচ্ছে নেই, গা গোলাচ্ছে, সন্ধেবেলায় তেলে ভাজা আর মুড়ি খেয়েছে, এসব নানান কথায় অভিকে ভুলিয়ে শেষমেশ নিজের উদ্দেশ্য পূরণে সফল হয়েছে তিয়াশা। অভিকে আজ ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। কদিন ধরেই ও বলছিল অফিসে কাজের চাপ 4 গুণ বেড়েছে। গ্রাম বাংলার রুজি রুটি চাষাবাদে সরকার চাষিদের জন্য লোনের ব্যবস্থা করেছে, সেই নিয়ে ওদের ব্রাঞ্চে বিস্তর ভিড় লেগেই থাকে। শোয়ার কিছুক্ষণের মধ্যে অভির শরীরটা ঘুমের কোলে এলিয়ে পড়ল। আশেপাশে টিনের চালে এখনো পড়ছে বৃষ্টির ফোঁটা। ঝোড়ো হাওয়া দুলিয়ে দিয়ে যাচ্ছে ওর উঠোনের পাঁচিলের গা ঘেঁষে দাঁড়ানো শিমুল গাছটাকে। পাতাগুলোর শিরশিরে শব্দেও তিয়াশার গা ছমছম করছে। ঘুটঘুটে অন্ধকারে বাইরের কিছুই ঠাউর করা যায় না। আনমনে খাটে শুয়ে জানলার বাইরের দিকে তাকায় তিয়াশা। যেদিন রাত্রে জ্যোৎস্না থাকে সেদিন জমিদার বাড়ির ছাদের ভাঙা চোরা রেলিংয়ের ছায়া এসে পড়ে এই বাড়িটার উঠোনে। চোখ বন্ধ করলেই ওই বাড়ির ভিতর কাদের যেন কথা শুনতে পায়। আলো ঝলমল করে গোটা বাড়িটায়। আজ যখন ও ব্রজেশ্বর বাবুকে এই কথাগুলো বলছিল, উনি ওর মাথায় হাত রেখে বললেন, ওই বাড়ির সাথে তোমার নিবিড় যোগ আছে মা, সময়ের সাথে সব জানতে পারবে। উচিত সময়ে উচিত কথা আমি তোমায় জানাবো। সময়ের সাথে সাথে রাত আরো গাঢ় হতে থাকল। মোবাইল স্ক্রিনে তাকিয়ে একবার সময়টা দেখে নিল তিয়াশা। 1টা বাজে। আর দেরি করলে চলবে না। বালিশের নিচে সেফটি পিন নিয়েই শুয়েছিল সে। নাইট বাল্বের আবছা আলোয় সেটা বের করে সন্তর্পণে অভির ডান হাতের অনামিকার উপর আলতো চাপ দিতে চুইয়ে বেরিয়ে এলো রক্ত। অভির ঘুম এমনিতেই খুব পাতলা। আজ কি কারণে কেমন একটা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ও। সম্ভবত ক্লান্তি থেকেই এমনটা হয়েছে। অভির আঙুলের কয়েক ফোঁটা রক্ত ছোট্ট শিশিতে নিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে পড়ল তিয়াশা। কিছুক্ষণ আগের ঘন ঘোর বর্ষা ছাপ রেখে গেছে হরিহরপুরের মেঠো পথে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পা বাড়ালো। ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে। বারবার মনে হচ্ছে ওর সামনে দিয়ে কেউ একজন খসখস করে হেঁটে চলেছে, কিন্তু যত দূর চোখ যায় কেউ কোথাও নেই। এই পথ তিয়াশা চেনে না, তবুও যেন কিসের একটা আকর্ষণে ওর পা দুটো নির্দিষ্ট পথে এগিয়ে চলেছে। কিভাবে এগিয়ে চলেছে তা সে জানে না, শুধু বুঝতে পারছে ঘরের চৌহদ্দি অতিক্রম করা মাত্রই ওর শরীর জুড়ে অন্য কেউ নিজের ইচ্ছে মতো বল প্রয়োগ করে চলেছে। দম বন্ধ করা ভয়ে ওর বারবার মনে হচ্ছে ও মস্ত বড় একটা ভুল করে ফেলেছে ঠাকুর মশাইয়ের কথা অমান্য করে। কিন্তু চেষ্টা করলেও আর উল্টো পথে চলতে পারছে না। জমিদার বাড়ির সামনে ঝুড়ি নামানো বট গাছের নিচে আবছা আলোয় দেখল কেউ একজন সতর্ক হয়ে বসে রয়েছে, এদিক ওদিক দেখছে।
তিয়াশার মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো মুখে পড়তেই তিয়াশার দিকে পাগলের মতো ছুটে এলো সে। নোংরা শতচ্ছিন্ন একটা চাদর ঝুলছে পিঠ থেকে, লম্বা জট পাকানো চুল, এক মুখ দাড়ি, গায়ে ফতুয়া। একটু ভালো করে তাকিয়ে তিয়াশা দেখল এ তো সেই ফটিক। তিয়াশাকে মাথা থেকে পা অবধি নিরীক্ষণ করে ভয়ানক একটা গলায় ফটিক চেঁচিয়ে উঠল। রাগ, আক্রোশ, হুঙ্কার মেশানো সেই চিৎকার। এত সামনে দাঁড়িয়ে ফটিক, তবুও তিয়াশার মনে হয়েছে লক্ষ যোজন দূরের কোনো বদ্ধ সুরঙ্গের ভিতর থেকে ছুটে আসছে ওর গলাটা। এও কি সম্ভব? ফেটে বেরিয়ে আসা রক্তবর্ণ চোখে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস তোরাতে? তিয়াশা স্তম্ভিত। ঝর্ণা যে বলেছিল ফটিক সেই ঘটনার পর আর কখনো কথা বলেনি। নিজেকে সামলে কোনো রকমে তিয়াশা বলল, হ্যাঁ, মা বিপত্তারিণীর থানে যাচ্ছি পুজো দিতে, ওই কাছারি তলায়। যাইস না ওদিকে, ওদিকে যাইস না। ওটা মা বিপত্তারিণীর থান লয়, ওখানে কোনো মা নেই রে, ওখানে কোনো মা নেই। ঘরকে ফিরে যা। তবে কে আছে ওখানে? কথা বাড়াইস না ছোট গিন্নি, ফিরে যাবে কিনা বল। ফিরে গেলে যে বিনোদী বুড়ি আমায় বিধবা করবে। কিচ্ছু করতে পারবে না রে ও, যতক্ষণ না তুই যেচ্ছিস ওদিকটোতে। আমায় যেতে হবে ফটিক, তুমি আমায় যেতে দাও প্লিজ। ফটিক? কে ফটিক? এই তুই আমায় চিনতে পারোস নাই? ও ছোট গিন্নি, এই 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 আমার দিকটোতে তাকা, আমার দিকে তাকা, দেখ আমায়। আমায় চিনলি নাই? বল না কিনে, আমায় আমায় চিনলি নাই? আমায় চিনলি নাই? আমায় চিনলি নাই তুই? আমায় চিনলি নাই? না না। চিৎকার করে কাঁদতে কাঁদতে অন্ধকারে হারিয়ে গেল ফটিক। তিয়াশার পা আর চলছে না। ও বুঝতে পারছে অনেক পুরনো কোনো একটা হিসেব মেলানোর খেলায় মেতেছে গোটা প্রকৃতি। কিছু দূর এগোতেই ওর চোখে পড়ল সেই বড় সুন্দর আর্কিটেক্ট বাড়িটা। সম্ভবত এই সেই জলসা বাড়ি। এককালে এই বাড়ির প্রতিটা দেওয়ালে সুরের মূর্ছনা লাগত কোনো নর্তকীর ঘুঙুরের তালে তালে। এও আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। জলসা বাড়ির পাশ দিয়ে চলে গেছে ফণি মনসার ছোপে মোড়া এক ফালি সরু পথ। দেখলেই বোঝা যায় বহুকাল এই পথে কোনো মানুষের যাতায়াত নেই। কাঁটা ঝোপের মাঝ বরাবর পথ ধরে তিয়াশা হেঁটে যেতে লাগলো। কাঁটার আঘাতে ওর গোটা শরীরটা ছিঁড়ে যাচ্ছে। বৃষ্টি ভেজা মাটির উপর টপ টপ করে পড়ছে শোণিত ধারা। উঁচু নিচু পথ, খানা খন্দ, গর্ত। বারবার হোঁচট খেয়ে পড়ছে তিয়াশা। গর্ভাবস্থায় এমন অত্যাচার নিতে নিতে শরীরটা ঝিমিয়ে পড়েছে তার। এমন সময় ও দেখতে পেল মন্দিরের ভাঙা চূড়টা। এটাই কি তবে মা বিপত্তারিণীর থান? পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে। পোড়া মাটির মন্দির, খসে খসে পড়ছে বয়সের ভারে। বুনো ঘাস আর লতা ঘিরে ধরেছে গোটা মন্দিরটাকে। দুটো সিঁড়ি উঠে মন্দিরের চাতাল, তারপর বন্ধ দরজা। ভেজা চাতালে পা রাখতেই ওর শরীরটা যেন কেঁপে উঠল একবার। সারা পৃথিবী ওর সামনে বন বন করে ঘুরছে। কিছুতেই টাল সামলাতে না পেরে ধপ করে
চাতালে বসে পড়ল। সারা শরীর জুড়ে অস্বস্তি, চোখ দুটো নিভে আসছে। শত শত মানুষ তারুস্বরে কেঁদে চলেছে। কি ভীষণ নিষ্ঠুর সেই কান্না, কান পাতা যায় না। তিয়াশা চিৎকার করে উঠল, অভি! শুনছিলেন সায়ন্তী চৌধুরীর কলমে কাঁচা খাউড়ির মন্দির প্রথম পর্ব। গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে সৌমিনী, ইভান, দেবিকা, শান্তনু, কৌশিক, তৃষা, পিয়ালি, রুভিনা, দেবস্মিতা এবং আমি রক্তিম। আবহ অভিষেক পিশাচ পাটোয়ারি। প্রচ্ছদ অভিব্রত। স্ক্রিপ্টিং শুভজিৎ। পরিবেশনা ও পরিচালনায় টিম হরস্কোপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরব এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।